আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম। আমার পরীক্ষার ব্যস্ততার কারণে আমি সঠিকভাবে সময় দিতে পারছিলাম না, এর জন্য দুঃখিত। আজকে আমরা দেখব ত্রিকোণমিতি, নবম দশম শ্রেণী। প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো ত্রিকোণমিতি কি। আমরা জানি ত্রি মানে তিন, কোণ, মিতি মিতি মানে পরিমাপ। একটা ত্রিভুজে সাধারণত সাধারণত না, সবসময় তিনটা কোণ থাকে। সেই কোণের প্রত্যেকটা বাহুর যে অনুপাত আছে, একটা বাহুর সাথে তার একটা বাহুর সম্পর্ক আছে, সেই ধারণা থেকে আমাদের ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে। ফার্স্ট উই স যে ত্রিকোণমিতি মানে কিভাবে আসলো। এটা আসলে সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে দেখতে পাই আমরা যদি এটাকে আমরা 90 ডিগ্রি ধরি, এ বি সি, এই এ বি সি সমকোণী ত্রিভুজ। এখানে যদি একটা কোণ উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা ধরতে পারি ভূমি। তাহলে এটা হলো তোমার লম্ব। আমরা জানি সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এটাকে আমরা লিখতে পারি অতিভুজ। অতিভুজ। তাহলে এই বিষয়টা কিন্তু তোমার খুব ভালো করে বুঝতে হবে, কোনটা ভূমি, কোনটা লম্ব এবং কোনটা অতিভুজ। তাহলে ভূমিটা কিন্তু সবসময় কোণের সাথে সম্পর্কযুক্ত। কোণ এখানে হয়েছে তাই ভূমিটা এখানে হয়েছে। আমরা যদি এরকম ভাবে ড্র করি, সাপোজ কোণটা এখানে উৎপন্ন হয়েছে, এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এ বি সি, যেহেতু এখানে কোণ উৎপন্ন হয়েছে তাহলে সেক্ষেত্রে ভূমি কিন্তু এটা হবে। হ্যাঁ, ভূমি যে সবসময় নিচে হয় তা কিন্তু না। তাহলে আমরা এটাকে ভূমি ধরতে পারি। ভূমি ধরতে পারি না মানে ভূমি এটা হবে। তারপর এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ। তাহলে আমাদের প্রথমে চিনতে হবে ভূমি কোনটা, লম্ব কোনটা, আর অতিভুজ কোনটা। তাহলে একটা ভূমি, একটা লম্ব, একটা অতিভুজ। অতিভুজটা হলো সমকোণের বিপরীতে, মানে যেখানে 90 ডিগ্রি হবে তার বিপরীত বাহুটাই অতিভুজ। আমরা যদি এরকম ভাবে একটা ত্রিভুজ আঁকি তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ হবে। তাহলে আমরা জানলাম অতিভুজ হলো কি, অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু। আমরা যেটা সমকোণ পাবো তার বিপরীত বাহুকে আমরা অতিভুজ হিসেবে কল্পনা করব। তারপর আমরা দেখি, এক মিনিট, কিছু কাজ আছে। কিছু সমস্যা। আচ্ছা, সরি ফর ডিস্টার্ব। তাহলে আমরা যদি এগুলাকে মুছে দিই তাহলে আমরা কিন্তু জানলাম ভূমি, লম্ব, অতিভুজ। এগুলো তোমার খুব সুন্দর করে মনে রাখতে হবে। এখন দেখো, তারপর আমরা দেখি, তারপর আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের তিনটা কোণ সম্পর্কে জানলে আমরা সব কিছু জানতে পারবো। সাইন, কস, ট্যান। আমরা শুধু এই তিনটা মেমোরাইজ করবো। হ্যাঁ, অন্য তিনটা আছে, সেই তিনটা আমাদের মুখস্থ না করলেও চলবে। তাহলে আমরা এরপরে আমরা জানবো সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। বলে রাখা ভালো, থিটা হলো কোণের পরিমাণ। এখানে থিটা যে কোনো ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা থিটা লিখলাম। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তাহলে এই কোণগুলোর সাথে লম্ব, কোনটার সাথে লম্ব ভূমি, কোনটার সাথে লম্ব অতিভুজ, কোনটার সাথে ভূমি অতিভুজ, এইগুলা সম্পর্ক যুক্ত আছে। আমরা একটা ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারি কোনটার সাথে কোনটা সম্পর্ক যুক্ত। আমরা একটা ছন্দ লিখি। আমরা সবসময় কবিতা, ছন্দ এগুলো ভালোবাসি। হ্যাঁ,
তাহলে আমরা যদি লিখি সাগরে সাগরে লবণ আছে, আমরা জানি সাগরে লবণ আছে। তাহলে খেয়াল করে দেখো, সাগরে সাগরে মানে সাইন থিটা, সাগরে মানে কি সাইন থিটা, সাইন থিটা সমান সমান লবণ মানে হলো লম্ব, লবণ মানে কি লম্ব, লম্ব আর আছে মানে অতিভুজ, অতিভুজ। তাহলে আমরা দেখলাম সাগরে লবণ আছে, দ্যাটস মিন সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে আমরা মনে রাখবো যে সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। আচ্ছা, তারপর আমরা জানবো কবরে ভূত আছে। তাহলে লক্ষ্য করে দেখো, কবরে মানে কস থিটা, আমরা যদি কবরে লিখি তাহলে কবরে মানে কি হবে কস থিটা, কস থিটা সমান সমান ভূত মানে ভূমি, ভূমি আছে মানে অতিভুজ, অতিভুজ। আচ্ছা, তাহলে আমরা সাইন থিটা জানলাম, কস থিটা জানলাম, এবার আমরা ট্যান থিটা সম্পর্কে জানবো। তাহলে আমরা ট্যান থিটা সমান সমান লিখবো টেরা লম্ব ভূমি, টেরা লম্ব ভূমি। হ্যাঁ, টেরা মানে ট্যান থিটা, লম্ব মানে কোনো পরিবর্তন নেই লম্ব, ভূমি মানে ভূমি। তাহলে দেখো, তোমার খুব ভালো করে জানতে হবে যে সাইন থিটার সাথে সবসময় লম্ব আর অতিভুজের সম্পর্ক, কস থিটার সাথে ভূমি আর অতিভুজের সম্পর্ক, তারপর ট্যান থিটার সাথে লম্ব আর ভূমির সম্পর্ক। এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। এগুলা যদি ঠিকভাবে না বুঝতে পারো তাহলে ত্রিকোণমিতি কখনোই করতে পারবে না। আমার স্টুডেন্ট লাইফে ত্রিকোণমিতি নিয়ে সবচেয়ে ভয় ছিল। তারপর যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর একটু ফ্রি টাইম মানে চিন্তা ভাবনা করলাম, তখন দেখলাম না আসলেই মানে অন্য অংশ হচ্ছে ত্রিকোণমিতিটা সোজা। মানে আসলে আমাদের মনের ভিতর অনেক দুর্বলতা থাকে, দেখে মনে হয় যে না সাইন থেকে কস, কস থেকে ট্যান, এগুলো কীভাবে সমাধান করবো। আসলে একটা বিষয় সম্পর্কে যদি ভয় পাওয়া যায় তাহলে ভয়টা আমাদের আরও বেশি ভয় লাগে। হ্যাঁ, সব কিছুকে ইজিভাবে দেখলে মনে হয় দ্যাটস উইল বি বেটার ফর আস অ্যান্ড আই হোপ। আচ্ছা, তাহলে আমরা জানলাম সাইন থিটার সাথে লম্ব অতিভুজের সম্পর্ক, কস থিটার সাথে ভূমি অতিভুজের সম্পর্ক, ট্যান থিটার সাথে লম্ব আর ভূমির সম্পর্ক। আমরা সাইডে কোনগুলো আগাইছি। এখন দেখো, সাইনের বিপরীত হলো কোসেক, মনে থাকবে? আচ্ছা, সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে আমরা লিখলাম, তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ কমা দিলাম। হ্যাঁ, তাহলে সাইন মনে থাকলে কিন্তু তোমার কোসেক থিটা সম্পর্কে এমনি মনে থাকবে। কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান দেখো এখানে লিখছি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা উল্টা আমরা অতি লিখলাম। হ্যাঁ, এখানে অতি বলতে অতিভুজ তোমরা বুঝে নিও। আচ্ছা, আর লম্ব আমরা এটা উলট পালট করে লিখলাম এই কারণে, কারণ সাইনের বিপরীত হলো কোসেক। হ্যাঁ, সাইন সমান সমান যদি লম্ব বাই ডিভাইডেড অতিভুজ হয় তাহলে কোসেক সমান সমান অতিভুজ ডিভাইডেড লম্ব। দেখি ভিডিও করছে কিনা ঠিকঠাকভাবে। 49। আচ্ছা, বেশি সময় হয় না। তারপর দেখো, কসের বিপরীত হলো তোমার কতক্ষণ ভিডিও হয়েছে। আচ্ছা, তারপর দেখো কসের বিপরীত হলো সেক, সবসময় বিপরীত। হ্যাঁ, কস যদি ডানে যায় সেক তাহলে বামে যাবে। কসের বিপরীত হলো তোমার সেক থিটা। তাহলে আমরা লিখলাম সেক থিটা ইকুয়াল, এটা সমান সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা তার উল্টা, সেক সমান সমান অতিভুজ, আমরা এটাকে অতি লিখলাম, অতিভুজ ডিভাইডেড ভূমি। আচ্ছা, দ্যাটস ফাইন। তারপর দেখো, ট্যানের বিপরীত হলো কট। তাহলে ট্যান যদি তোমার মনে থাকে কট আপনা আপনি চলে আসবে। হ্যাঁ, কান টানলে যেমন মাথা আসে তেমনি ট্যানকে টানলে কট চলে আসবে। ছন্দের সাহায্যে মনে রাখতে পারো। তাহলে ট্যান থিটা বিপরীত হলো কট থিটা, কট থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে দেখো, এই তিনটা মনে থাকলে কিন্তু পরের তিনটা আপনা আপনি চলে আসে।
এইভাবে তোমাদের পড়াগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা যদি মনে করো 6টা বিষয় আছে, এই বিষয় 6টা বিষয় কিভাবে মনে রাখবো, এটা তো মনে রাখা আমাদের জন্য খুব কঠিন, কিন্তু আসলে কঠিন না। হ্যাঁ, তোমরা একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই পদ্ধতির মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে। তাহলে আমরা এগুলা করলাম, বুঝে নিলাম কিভাবে এই বিষয়গুলো চলে আসলো। তারপর দেখো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা দেখি, তারপর আমরা অঙ্ক করা শুরু করব। আজকে কিন্তু আমরা সারা রাত ক্লাস করবো। হ্যাঁ, সবাই রাজি আছো তো? হ্যাঁ, ঠিক আছে। মনে হয় রাজি আছো, কারণ কেউ তো কিছু বলছো না। নিরাপত্তা তো সম্মতির লক্ষণ, তাই না? তার মানে অঙ্ক করানো যাক। আচ্ছা, মুছে দিলাম। আর বাই দা ওয়ে, এটা আমার শার্ট, মানে কেনার পর কেউ পছন্দ করে না, এই জন্য দু একদিন গায়ে মানে পরিধান করার পর আর ব্যবহার করি নাই। এটা ব্যবহার করছি। আচ্ছা, তারপর এখন আমরা আচ্ছা, কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম, প্রথমে লিখলাম সাইন থিটা। আমরা সব কিছুকে সাইন, কস এবং টেনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে সাইন থিটা সমান সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা। অনুরূপভাবে আবার কোসেক থিটা সমান সমান লেখা যায় 1 বাই সাইন থিটা। দুটা কিন্তু একই জিনিস, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তারপর আমরা জানি কস, কস থিটা, কসের বিপরীত হলো সেক। তাহলে লেখা যায় কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা। তাহলে কসের বিপরীত কিন্তু সেক, এইভাবে আমরা লিখলাম। তারপর আমরা জানি কি বলতো, আমরা জানি ট্যানের বিপরীত হলো কট। তাহলে ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। অনুরূপভাবে আবার লেখা যায় কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। দেখো, ট্যানের আর একটা সূত্র আছে, আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো যে কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করতে হবে। তবে যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই ফলাফল একই রকম হবে। তারপর আমরা আবার লিখতে পারি ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড কট থিটা। তাহলে আমরা সাইন থিটাকে কস থিটা, সরি কট থিটা বলছিলাম, সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে আমরা ট্যান থিটাটা পাবো। আবার আমরা জানি ট্যানের বিপরীত হলো কট। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি কট থিটা ইকুয়াল, তাহলে বিপরীত যেহেতু কস থিটা উপরে চলে আসবে, সাইন থিটা নিচে চলে যাবে। আচ্ছা, তারপর দেখো, তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে। আরও কিছু সূত্র আছে, সেটা আমরা লিখি। আবার আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা একটা সূত্র। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, আবার এটাও লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও লেখা যায়। এটাও লিখতে পারি আমরা। আচ্ছা, তারপর আবার লেখা যায় কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
এখান থেকে আমরা এটাতেও আসতে পারি cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। তারপর এখান থেকে এভাবে লিখতে পারি cot স্কয়ার থিটা ইকুয়াল আচ্ছা, এখানে মনে হয় আমার কোনো মিস্টেক হয়েছে, 1 মিনিট দাঁড়াও, আমি দেখতেছি। আচ্ছা দেখো, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো তোমার tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার মাইনাস 1, এটা হবে তোমার sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। আচ্ছা তাই তো হয়, তাই না? sec স্কয়ার থিটা আমরা tan স্কয়ার থিটা রাখলাম sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার এটাকে এভাবে লিখতে পারি cot স্কয়ার থিটা সমান সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই যে 14টা সূত্র লিখলাম, এই 14টা সূত্র যদি তোমরা মুখস্থ রাখো, মোটামুটি ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কগুলো করানো যাবে। তাহলে আমাদের সূত্রগুলো সাইডে থাক, আমরা অঙ্ক করা শুরু করি। আমি একটা বই নেই, তোমাদের বোর্ড বই আলোচনা অঙ্কগুলো করানো হবে। আমরা যদি প্রথমে খেয়াল করি অনুশীলন অঙ্ক থেকে শুরু করি। আচ্ছা, এখানে দেখো আছে কিছু ধরনের অঙ্ক আছে, সেগুলো দিয়ে আমরা যদি শুরু করি। যেমন আছে উদাহরণ 5, 9.1 অনু 9.1, উদাহরণ 5। দেখো প্রশ্নটা কি একটু খেয়াল যদি করো ভালো করে, এখানে দেওয়া আছে প্রশ্ন, প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি প্রশ্নটা তুলে দিচ্ছি, তাহলে আমাদের বাম পক্ষ লিখি। প্রমাণ যেহেতু করতে হবে, বাম পক্ষ আছে tan থিটা প্লাস cot থিটা, এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে sec থিটা ইন্টু cosec থিটা। এটা আমাদের মানে এটা আছে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে দেখো tan থিটা ইকুয়াল কি লেখা যায় আমাদের মনে আছে তো, এটাকে লেখা যায় sin থিটা ডিভাইডেড cos থিটা। আমরা জানি cot থিটা হলো sin থিটার বিপরীত, তাহলে এটাকে লেখা যায় cos থিটা ইকুয়াল sin থিটা। তারপর আমরা লসাগু করব, লসাগু করলে কত হয় sin থিটা cos থিটা। তারপর আমরা কি করব, এই লসাগুকে হর দিয়ে ভাগ করব, sin থিটা cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করব। তাহলে কি থাকে sin থিটা, উপরে আর একটা sin থিটা, তাহলে কত হয় sin স্কয়ার থিটা, এই পাশে হবে কি cos স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ করলে 1 হয়। নিচে আছে কি sin থিটা cos থিটা। দেখো এখন এই 1 এর নিচে sin থিটা আছে, cos এর নিচে sin থিটা আছে। এটাকে যদি আমরা আলাদা করে লিখি, এভাবে লিখি 1 ডিভাইডেড sin থিটা ইন্টু 1 ডিভাইডেড cos থিটা। দেখো আমাদের সূত্র পাশে লেখা আছে, অর্থাৎ 1 ডিভাইডেড, এই সূত্রটা আমি লিখি নাই, মানে এটা থেকে এটা চলে আসে। এটাকে এভাবে লেখা যায় বা cosec থিটা ইকুয়াল 1 ডিভাইডেড sin থিটা। তাহলে 1 ডিভাইডেড sin থিটা ইকুয়াল লেখা যায় cosec থিটা ও sec থিটা। তারপর দেখো এখানে আর কি আছে, এখানে লিখছি এটা যদি উপরে যায় তাহলে cosec থিটা ইকুয়াল লেখা যায় 1 ডিভাইডেড cos থিটা। তাহলে 1 ডিভাইডেড cos থিটা ইকুয়াল cosec থিটা, সরি cosec না sec থিটা। এখন দেখো এখানে আছে sec cosec, যেহেতু তারা গণনা করে আছে আমরা আগে পরে লিখতে পারি sec থিটা
ইন্টু কোসেক থিটা। এখন খেয়াল করে দেখো, আমাদের প্রমাণে যেটা দেখাইতে বলছি সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখাইতে পারছি। তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা লিখলাম বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে, তাহলে তোমাদের আগামীকালকের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে। আর সবচেয়ে ভালো হয় কেউ যদি সূত্রগুলো নিজে লিখে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তার মানে আমি বুঝতে পারবো তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছো, অ্যান্ড মাই হার্ডশিপ উইল বি সাকসেসফুল, আমার পরিশ্রমগুলো সফল হবে। আর সবার কাছে দোয়া চাই। আমার একটাই লক্ষ্য, গণিত বিষয়গুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে খুব মৌলিকভাবে বোঝানো। মানে গণিত বিষয় নিয়ে সবাই এত ভয় কেন বুঝি না। এক সময় তোমার এটা প্রিয় সাবজেক্ট হবে যদি তুমি ইফ ইউ কন্টিনিউ উইথ মি, মানে স্টে উইথ মি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।